ওকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বাংলার আফ্রিকা সম্পর্কে। এই আফ্রিকা কবিতাটি সম্পর্কে আলোচনা করার পূর্বে একটু জেনে নেব, স্কুলে কি এটা স্টার্ট হয়েছে? না স্যার। ও আচ্ছা। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আফ্রিকা। রচনা করেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা জানি 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তো অল্প বয়স, মানে খুব কম বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকেই তিনি প্রকাশিত ভারতীয় এবং বালক পত্রিকায় নিয়মিত তিনি লিখতেন। তো তার দীর্ঘ জীবনের মধ্যে তিনি কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ছবি ইত্যাদি আঁকা এবং লিখেছেন। এশিয়ার মধ্যে তিনিই প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। তো গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা তিনি যখন বাংলায় লিখেছিলেন তখন কিন্তু নোবেল পাননি। যখন সেটা ইংরেজিতে অনুবাদ করা হয় এবং যার নাম দেওয়া হয় সং অফারেন্স, তখনই তাকে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল। তো এছাড়াও তার ব্যক্তিত্বের মধ্যে আমরা দেখতে পাই যে প্রতিবাদী চিন্তাধারা এবং প্রতিভাত সম্পন্ন তিনি মনোভাব নিয়ে লেখালেখির পাঠ করে থাকেন। এছাড়াও আমাদের দুই দেশের, অর্থাৎ দুই বাংলার ভারতবর্ষ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনি রচনা করেছিলেন। তার প্রথম জীবনে লেখা কাব্যগ্রন্থি হচ্ছে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানু সিংহের পত্রাবলী ইত্যাদি সব। তো তার ছদ্মনাম ছিল ভানু সিংহ। এছাড়াও অনেক পত্রপত্রিকা বা কাব্যগ্রন্থ যেমন চিত্রা, সোনার মানসী, চৈতালি ইত্যাদি তিনি লিখেছেন। ইংরেজদের দেয়া নাইট উপাধি তিনি ত্যাগ করে দিয়েছিলেন, কারণ তিনি দেশের সমর্থক ছিলেন এবং বিদেশিদেরকে তিনি ঘৃণা করতেন। এছাড়াও আমরা দেখতে পাই যে তার জীবনে তিনি যে পরিমাণে সাহিত্য চর্চা করে গিয়েছেন তার জন্য তাকে বিশ্বের কবি বলা হয়ে থাকে। এই মহান ব্যক্তিকে আমরা 1941 সালে, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের 1 বছর আগে এবং স্বাধীনতার 6 বছর আগে হারিয়ে ফেলেছি এই পৃথিবী থেকে। তো আজকে এই মহান ব্যক্তি সম্পর্কে আলোচনা পূর্বে দেখব এই যে গল্প আফ্রিকা, এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, সরি কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় 1334 চৈত্র সংখ্যাতে। পরে এটাকে স্থান দেওয়া হয় পত্রকূটের দ্বিতীয় সংস্করণে 16 সংখ্যক কবিতা হিসেবে, এবং অবশেষ পর্যায়ে এটাকে সঞ্চয়িতায় স্থান পায়। তাহলে আমরা বলতেই পারি যে পত্রকূট পত্রিকা
বা সংস্করণ অথবা সঞ্চয়িতা সংস্করণ বলতেই পারি। এই কবিতার যদি আমরা দেখি যে কবির চিন্তা ভাবনা এরকম হলো কেন, তার চিন্তার মধ্যে আসলো কেন যে আফ্রিকাকে তার ভারতবর্ষ নয় কেন? তিনি কেবলমাত্র একটি দেশের কথা বলেননি, একটি মহাদেশের কথা বলেননি, এখানে সমগ্র সমাজের যে প্রতিবাদী ভাবমূর্তি সেই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমরা যদি লক্ষ্য করে দেখি ইতিহাসের পাতায় 1935 খ্রিস্টাব্দে যখন ইটালির সাম্রাজ্যবাদী শাসক মুসোলিনি, এই মুসোলিনি ইথিওপিয়া আক্রমণ করেছিল এবং তাদের উপর নির্মম অত্যাচার চালিয়ে গিয়েছিল। তো এই ঘটনার প্রতিবাদে ঠিক তার 2 বছরে 1937 খ্রিস্টাব্দে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রচনা করেন। এর মধ্য দিয়ে যেমন আফ্রিকা মহাদেশের ইতিবৃত্তি ঘটনাগুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন এবং আমাদের যে সমস্ত সমাজের কুলুষীকরণ, সমাজের মধ্যে পিছিয়ে পড়া মানুষ তথা সমস্ত দিক বিদিক ঘটনাগুলিকে তিনি আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেন। তো আমরা বলতেই পারি যে এ বিষয় আমাদের কাছে খুবই গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। এই যে মানচিত্রটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই মানচিত্রটার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানচিত্র, এটা হচ্ছে আমাদের আফ্রিকা, যার এদিকে রয়েছে আমাদের ভারত মহাসাগর আর যার এদিকটা রয়েছে আটলান্টিক মহাসাগর। সৃষ্টির আদি লগ্নে, সৃষ্টির আদিকালে এই এশিয়া সাথে এই আফ্রিকা একটা সংযুক্ত হয়েছিল, যুক্ত হয়েছিল, এই জায়গাটা যুক্ত হয়েছিল পুরোপুরিভাবে। কোনো কারণবশত প্লেট টেকটনিক থিওরি মত অনুযায়ী বা পাতের সঞ্চালন তত্ত্বের ফলে ভূগোলে যদি আমরা দেখি, তাহলে এই স্থানটা কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বা একে অপরের সঙ্গে পৃথক হয়ে পড়েছে। যেমনি করে আমরা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার কথা দেখতে পাই যে পানামা যোজক ছাড়া এটার আর কোনো অস্তিত্ব সেইভাবে পাওয়া যাচ্ছে না, যেমন এটা ছিন্ন হয়ে গিয়েছে। যাই হোক, কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার প্রথম অংশে সেই অন্ধকারাচ্ছন্নময় দেশ, মহাদেশ, সেখানকার অসহায় জরাজীর্ণ মানুষগুলো, তাদের কাছ থেকে বঞ্চিত হয়ে যাওয়া, কষ্টসাধ্য এবং ইতিহাসে তাদের বর্ণিত বিষয়গুলির কথা তুলে ধরেছেন। প্রতিকূল ভৌগোলিক পরিবেশ যখন ছিন্ন হয়ে যাচ্ছে প্লেট টেকটনের মত অনুযায়ী, তাহলে সেই ছেদ হয়ে যাওয়ার ফলে সৃষ্টির যেমন একটা বিকল ঘটনা লক্ষ্য করা যাচ্ছে, তার পাশাপাশি সমস্ত আবেগ, সমস্ত দুঃখ, সমস্ত বেদনা, সমস্ত কষ্ট, যন্ত্রণা, সমস্ত কিছুকে বুকে আঁকড়ে ধরে সেখানকার মানুষের যে অনুভূতি, সেখানকার মানুষের মধ্যে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, সেই সমস্ত বাধাকে জয় করে আফ্রিকা নিজের পায়ে
দাঁড়াতে শিখল। তো সভ্য মানুষদের কাছে তারা চিরকাল মানব রূপে অপরিচিত ছিল, অর্থাৎ যারা আফ্রিকাতে বসবাস করছে আর বর্তমানের সভ্য মানুষের মধ্যে তাদের একটা ডিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের মধ্যে একটা পৃথকীকরণ লক্ষ্য করা গিয়েছে। তাদের সৃষ্টির চিন্তা ভাবনা, তাদের সৃষ্টির যে ইতিবৃত্তি ঘটনাগুলো বর্তমান সভ্য সমাজের থেকে পৃথক। কৃতদাসে পরিণত হলো হাজার হাজার আফ্রিকাবাসীরা। লোহার হাতকড়া পরিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো অন্য দেশের ঔপনিবেশিক প্রভুদের দাসত্ব করার জন্য, অর্থাৎ আফ্রিকার সেই সমস্ত কৃষ্ণবর্ণের মানুষদেরকে দাসত্ব করার জন্য এদেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হতো, তাদেরকে একটা পৈশাচিক আচরণের সঙ্গে তুলনা করা হতো। এই সভ্যতার নির্লজ্জ অমানবিকতা, যেটা কবির কাছে নিষ্ঠুরতা বলে মনে হয়েছে, এবং আমরাও যখন পড়ছি আমাদেরও কাছে নিষ্ঠুরতা মনে হচ্ছে, কারণ এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে পশুর মতো আচরণ করাচ্ছে, যেটা আমাদের কাছে খুবই লজ্জার। এই চরম অপমানের শেষ পর্যন্ত কবি অপমানের জবাব দিলেন আফ্রিকার পাশে দাঁড়িয়ে, তার কলমের মধ্য দিয়ে লিপিবদ্ধকরণের মধ্যে। সমগ্র কবিতাতে এই বিশ্ব রাজনীতির যে পটভূমি, অর্থাৎ তোমরা এখন অবশ্যই লক্ষ্য করতে পারো প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতির বিন্দুমাত্র ছেদ লেগেই রয়েছে। তো সেই রাজনীতির পটভূমিতে আফ্রিকাকে লাঞ্ছিত রক্তাক্ত রূপটি তিনি ফুটিয়ে তুলেছেন আমাদের এই পাঠক বর্গের মাঝখানে। তাই কবি এখানে নামকরণ করেছেন আফ্রিকা, অর্থাৎ একটি অন্ধকারময় মহাদেশ, যার চোখে একরাশ স্বপ্ন, একরাশ অনুভূতি, একটি বঞ্চিতময় দেশের যে প্রতিবাদিক ভাবধারা বা চিন্তা, সেই বিষয়টিকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবার আমরা এই কবিতাটির মূল পর্বে প্রবেশ করব। সেখানে আমরা দেখব, বলছেন কবি, উদ্ভ্রান্ত সেই আদিম যুগ, অর্থাৎ উদ্ভ্রান্ত কথার অর্থ উন্মুক্ত বা বিহ্বল, অর্থাৎ প্রাচীন সভ্যতা। সেই প্রাচীন সভ্যতা ছিল কি? বিকল প্রকৃতির। সেই প্রাচীন সভ্যতা ছিল, এই প্রাচীন সভ্যতা ছিল বিকল প্রকৃতি, এই প্রাচীন সভ্যতা ছিল বিকল প্রকৃতির। এখন খুলতে পারবো না, তখন কথা বলা যাবে না। অর্থাৎ আমরা লক্ষ্য করছি, যখন পৃথিবীর সূচনা লগ্ন শুরু হয়েছিল, তখন আদিম যুগের যে ঘটনা ঘটেছিল, যে ইতিবৃত্তি ঘটেছিল, সেই যুগের কথা এখানে উল্লেখ করেছেন কবি। অর্থাৎ অতি প্রাচীন যুগে
একটা বিচ্ছিন্নময় ঘটনা। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, অর্থাৎ স্রষ্টা বলতে যিনি সৃষ্টি করছেন বা ঈশ্বর, তিনি বারবার কি করছেন? সৃষ্টি করছেন, ধ্বংস করছেন, সৃষ্টি করছেন, ধ্বংস করছেন। তো সেই সময়তে আমরা দেখেছিলাম কিছু দেশ সৃষ্টি হয়েছিল, আবার কিছু সমুদ্রের তলদেশে চলে গিয়েছিল। তো এ বিষয়টা নিয়ে ঈশ্বর নিজেই নিজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিল, নিজেই নিজের প্রতি বিধ্বস্ত মনে হয়েছিল, নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত। অর্থাৎ সে নতুন যে সৃষ্টি করেছিল ঈশ্বর, সেটাকে বারে বারে সে ধ্বংস করে ফেলেছিল। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ঈশ্বর যখন বারবার সেই বিষয়টাকে নিয়ে চিন্তামগ্ন, তখন সে অধৈর্য হয়ে পড়ছে, ধৈর্যহীন হয়ে যাচ্ছে, তার ধৈর্য আর থাকছে না, বাঁধ ভেঙে যাচ্ছে। রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ এখানে কি বলছে? সমুদ্রের যে ভয়ঙ্কর রূপী শক্তি, যা প্রাচীন ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নেয়া গেল তোমাকে, অর্থাৎ এখানে তোমাকে বলতে আফ্রিকা মহাদেশকে বোঝানো হচ্ছে। তো প্রাচীন পৃথিবীতে বুক থেকে আস্তে আস্তে সেই আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। যে আফ্রিকা মহাদেশ আজকে সংঘবদ্ধ ছিল, পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে শুরু করে তার সমস্ত সৌন্দর্য, তার সমস্ত খ্যাতি, তার সমস্ত বিষয়বস্তুটিকে আঁকড়ে ধরেছিল, আজ সে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? পৃথক হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, তাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানকার মানুষজনের প্রতি একটা অবিচার তৈরি করা হচ্ছে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। এখানে বনস্পতি বলতে বড় গাছ বা বৃক্ষকে বোঝানো হয়েছে, আর নিবিড় কথার অর্থ বলতে ঘনকে বোঝানো হয়েছে। অর্থাৎ বলছে সেই আফ্রিকা মহাদেশকে বেঁধে ফেলেছে বড় বড় বৃক্ষ, যার জন্যই সূর্যের আলো সেই মহাদেশের মধ্যে প্রবেশ করতে পারে না, অন্ধকারাচ্ছন্নময় মহাদেশ হিসেবে গণ্য হয়েছে কৃপণ আলোর অন্তপুরে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি অন্দরমহল বা ভিতরে, অন্তপুর মানে অন্দরমহল বা ভিতরে, আর কৃপণ আলোর, কৃপণ কথার মানে আমরা জানি কিপ্টে বা অনুদার, অর্থাৎ আলো যেন সেখানে প্রবেশ করতে পারছে না। এই অন্ধকারময় মহাদেশের মধ্যে আফ্রিকা আজ অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে, এবং যে সৃষ্টি লগ্নতে বাকি যে সমস্ত সভ্যতার মানুষেরা, বাকি দেশের মানুষেরা, তারা যেমন স্বাভাবিকভাবে জীবনযাপনে তাদের জীবনকে অতিবাহিত করে নিয়ে যাচ্ছে, তুলনামূলকভাবে এই আফ্রিকা মহাদেশ সে কিন্তু পারছে না। কবি রবীন্দ্রনাথ তার কবিতার প্রথম অংশে এই উক্তিই তুলে ধরেছেন আমাদের কাছে। আমরা যদি দ্বিতীয় স্ট্যাঞ্জাতে যাই, তাহলে সেখানে দেখতে পাবো বলছে কি? সেখানে বলছে, সেখানে নিভৃত অবকাশে তুমি। তাহলে নিভৃত কথার অর্থ হচ্ছে নির্জন, চুপচাপ, আর অবকাশ মানে হচ্ছে বিরামে বা অবসরে। অর্থাৎ যে আফ্রিকা মহাদেশ আজকে বিচ্ছিন্ন হয়ে গেল, বা সভ্যতার একটা যুগ থেকে অন্ধকারময় দিকে ফিরে চলে গেল, কবি বলছেন আজ তুমি নির্জনে সেখানে বসে বিরাম নিচ্ছ, রেস্ট নিচ্ছ, সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, অর্থাৎ
যেখানে যাওয়া যায় না, অর্থাৎ যে পথ আজকে আমাদের কাছে প্রতিকূল, অনুকূল নয়, সেই দুর্গম পথে আজ আমরা গিয়ে পৌঁছাতে পারিনি বা সেখানে যেতে পারছি না। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। এখানে দুর্বোধ কথার অর্থ হচ্ছে যেটা বোঝা যাচ্ছে না, অর্থাৎ যখন এই পৃথকীকরণ লক্ষ্য করা গিয়েছিল তখন জল, স্থল, আকাশ কোনো কিছুকেই, তাদের যে সংকেত, সে কোনো কিছুকেই আমরা বুঝে উঠতে পারছিলাম না। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, অর্থাৎ প্রকৃতি এমনই একটা মায়াবী বিষয় যাকে দেখে বোঝা যায় না বা তার সংকেত দেখে আমরা বুঝতে পারি না কখন কোন ঘটনা আমাদের সামনে এসে উপস্থিত হতে পারে। বিদ্রূপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ এখানে আমরা বিদ্রূপ বলতে বলতে পারি কি ব্যঙ্গ বা ঠাট্টা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে তার প্রতি একটা অনীহা, তার প্রতি একটা ক্লেশ তৈরি হয়েছিল, তাই বারে বারে তাকে কি করা হয়েছিল, বিদ্রূপ করা হয়েছিল, ঠাট্টা করা হয়েছিল। এরপর বলছে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা বলতে ভয়, অর্থাৎ যখন এই পৃথকীকরণ লক্ষ্য করা যায় তোমার, তখন তুমি ভয়কে হার মানিয়ে জয় করার গতি লাভ করার চেষ্টা করেছিলে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে। কিন্তু কি বলছে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনাদে, অর্থাৎ কি বলছে এখানে আমাদেরকে বিভীষিকা বলতে ভয়ঙ্করের কথা বলা হচ্ছে, তাণ্ডব বলতে উন্মাদ বা উদ্দাম, ঠিক আছে, আর দুন্দুভি বলতে এখানে হচ্ছে দামামা জাতীয় এক ধরনের বাদ্যযন্ত্র বা উৎসবের যুদ্ধের জন্য যে বাজনা তার কথা বলছে। নিনাদে মানে হচ্ছে শব্দ এবং উগ্র কথার অর্থ হচ্ছে প্রচণ্ড, অর্থাৎ যখন এই ধরনের একটা বার্তা আমাদের কাছে পৌঁছে আসছিল বা এই ধরনের যখন পৃথকীকরণ লক্ষ্য করা যাচ্ছিল, সভ্যতা থেকে তুমি বিলীন হয়ে যাচ্ছিলে, অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ছিলে, তখন যে উন্মাদ ধ্বনি আমাদের কাছে বেজে আসছিল তা তোমাকে উগ্র করে তুলেছে, রাগী করে তুলেছে। তো তার মহিমা তুমি তখনও বুঝতে পারোনি। এখানে তুমি বলতে কবি আফ্রিকা মহাদেশের কথাকে বুঝিয়েছেন। তো এই দুটো স্ট্যাঞ্জা পর্যন্ত পড়া থাকবে। পরের দিনকে আমরা আর যে বাকি দুটো স্ট্যাঞ্জা আছে সেই দুটো স্ট্যাঞ্জা পড়ব। এবার বলো এই দুটো স্ট্যাঞ্জা থেকে কোনো অসুবিধে আছে কিনা বা বুঝতে পারলে কিনা। সেকেন্ড স্ট্যান্ডার্ডটার জিসটা একটু ছোট করে বলে দিন না। সেকেন্ড স্ট্যাঞ্জা হ্যাঁ, দেখো আমাদের এটা রেকর্ডিং চলছে, আমি অবশ্যই রেকর্ডিংটা দিয়ে দেব, তাও আমি বলে দিচ্ছি। ওকে। বলছে যে দুর্গম পথে একাকী যাওয়া সম্ভবপর নয়, যেটা সম্পর্কে আমরা বুঝতে পারি না বা যেটা সম্পর্কে আমরা জানতে পারি না, সেই রহস্যময় দুর্গম পথে তুমি একাকী কিভাবে পৌঁছে গিয়েছো বা পৃথকীকরণ করে এগিয়ে গিয়েছো। যখন এই পৃথিবীর বুকে জল, স্থল, আকাশ
তাদের যে ভয়ঙ্করতার বা যে বিষয়গুলো সম্পর্কে তারা সংকেত পাঠাচ্ছিল, সেই সংকেত তুমি তখনও দেখতে পাওনি বা বুঝতে পারোনি। প্রকৃতির যে দৃষ্টি অতি জাদু, অর্থাৎ প্রকৃতি তার এমন খেলা বা এমন লীলায় মেতে থাকে, সেটা আমাদের কাছে একটা জাদুর ন্যায় হয়ে দাঁড়ায়। বারে বারে তোমাকে মন্ত্র জাগাচ্ছিল, তোমার চেতনা, তোমার মনকে বারে বারে ভাবাতে শেখাচ্ছিল। বিদ্রূপ করে উঠেছিল ভীষণকে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বারে বারে ঠাট্টা করে যাচ্ছিল ভয়ঙ্কর এই পরিস্থিতির কথার উপর মাথায় রেখে। যখন এই ভয়ঙ্কর রুদ্ধশ্বাস আমাদের সামনে এসে উপস্থিত হলো এবং তোমাকে ছিনিয়ে নিয়ে চলে গেল একটি স্থানে, তখন সেই প্রচণ্ড শব্দে যন্ত্র, বাদ্যযন্ত্রের যে আওয়াজ, সেই আওয়াজও তুমি শুনতে পেলে না। তুমি একাকী এক স্থানে বসে কি করছো? বিশ্রাম নিয়ে যাচ্ছ। এই সভ্যতার আলোকে, যেখানে এক শ্রেণীর মানুষ তারা নিজ কাজে, নিজ কর্মে অংশগ্রহণের মাধ্যমে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল মন্ত্র, সভ্যতাকে বয়ে নিয়ে যাওয়ার যে মূল মন্ত্র, সেটাকে মাথায় রেখে তারা তাদের কর্মঠ হয়ে কাজ করছে। এবং অন্যান্য মহাদেশের তাদের যে সভ্যতার বিবর্তন ঘটেছে, আর প্রাচীন সভ্যতার ক্ষেত্রে আজ তুমি আবার পুনরায় বিভক্ত হয়ে পিছিয়ে পড়ছো এবং অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছ। এ কথাই কবি আমাদের কাছে উপস্থিত করেছেন। বোঝা গেল? স্যার, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুতে অতীত কথাটা কেন ব্যবহার করা হয়েছে? মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি তো মাঝখানটা জয়েন করলে, এখানে হুম। ফার্স্ট দিকে আমি অনেক কিছু জিনিস বলেছি এবং মানচিত্রের মাধ্যমে প্রদর্শন করেছি। তো এই ক্লাসটা শেষ হলে এই ভিডিও ক্লিপটা আমি তোমাকে একবার দেব, ঠিক আছে? এইটা তোমাদের যে ক্লাসটা রেকর্ডিং হয়েছে, আমি জানি অনেকেই আজকে জয়েন করতে পারেনি ও নানা সমস্যার মধ্যে, তো সে কারণের জন্যই আমি এটা রেকর্ডিং করেছিলাম, ঠিক আছে? তো এটা দেব, প্রথম থেকে আচ্ছা, ভালোভাবে একটু দেখবে। যদি তারপরেও বুঝতে অসুবিধে হয়, আমি তারপরে অবশ্যই বলবো। সায়ন্তিকা। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম। স্যার এগুলো মানে আফ্রিকা মহাদেশ যে আলাদা হয়ে গেছিল হুম। ওই পাঁচ সংস্থান তত্ত্বে সেইটা কি বোঝানো হয়েছে নাকি না না না, মুসলিনি? ব্যাপারটা হচ্ছে যে এর দুটো পয়েন্টিং দিয়ে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। প্রথমত হচ্ছে যে মুসোলিনি, হ্যাঁ, ইটালির যে সাম্রাজ্যবাদী মুসোলিনি, যেটা প্রথমে বললাম, সে ইথিওপিয়ারকে আক্রমণ করেছিল এবং সেখানকার যে মানুষগুলো তাদেরকে দাসত্ব করে রেখেছিল, তাদের উপর নির্মম অত্যাচার এবং তাদেরকে যে বঞ্চিত করে দিয়েছিল, সেই বঞ্চনার প্রতিবাদ করে রবীন্দ্রনাথ কিন্তু এই কবিতা লিখেছেন, যেখানে আমাদের কাছে তুলে ধরেছেন কি শুধু কেবলমাত্র আফ্রিকা নয়, সমগ্র সমাজে যে এই ধরনের অবিচার, এই ধরনের যে নির্মমতা, সেই সমস্ত বিষয়টার সম্পর্কে তিনি আমাদের কাছে কি করেছেন? উপস্থাপন করার চেষ্টা করেছেন। আর আমি তোমাদেরকে বোঝালাম যেটা, সেটা হচ্ছে ভৌগোলিক কারণ। অবশ্যই ভৌগোলিক কারণ একদম 100% আছে, যে আফ্রিকা মহাদেশের যে সরে যাওয়া, অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের এই পৃথিবীটা ভাসমান অবস্থায় রয়েছে কোথায়? না ৭টা বড় তোমার প্লেট এবং হচ্ছে তোমার ২০টা ছোট প্লেট, তোমার হচ্ছে ১৩টা হচ্ছে মাঝারি প্লেট আর হচ্ছে ২০টা ছোট প্লেট। ২০টারও বেশি হচ্ছে ছোট প্লেটের সমন্বয়ে কিন্তু আমাদের এই পৃথিবীটা উপস্থিত রয়েছে, ঠিক আছে? এবং যখন হয়েছিল কি বিগ ব্যাং থিওরি, ঠিক আছে? সেই বিগ ব্যাং থিওরির ফলেই তো আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে এবং সেই বিগ ব্যাং থিওরির ফলে আমরা যখন আস্তে আস্তে দেখতে পাবো একটা মহাদেশ আর একটা মহাদেশের সঙ্গে যখন সবকটা কানেক্টেড ছিল, কারণ আমরা আগেও দেখেছি
টেথিস নামক সাগর ছিল, তার একদিকে ছিল লরেন্সিয়া, আর উল্টো দিকে আর একটা কি ছিল না গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে যুগের নিরিখে বা কালের নিরিখে আমরা পাত সংস্থান তত্ত্বের ফলে আস্তে আস্তে কি দেখতে পেলাম না সেই দুটো ল্যান্ড থেকে আস্তে আস্তে আমরা এখন দেখতে পাচ্ছি 7টা হয়ে গিয়েছে, এবং সেই 7টা মহাদেশে পরিপূর্ণতা পেয়েছে। এবং যেখানে একটা নামক টেথিস সাগর ছিল সেই জায়গাটাতে কি হয়েছে, সেই জায়গাতে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়ে গিয়ে আমাদের হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে, এবং আস্তে আস্তে 5টা সাগরে কনভার্ট হয়েছে। সেই 5টা সাগরের নামও কিন্তু আমরা দেখতে পেয়েছি। মহাসাগরের কথা বলছি। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। আর স্যার, প্রাচী ধরিত্রী বুক থেকে, এর মানে কি প্রাচ্য দেশ কথা বোঝানো হয়েছে? প্রাচ্য দেশের বুক থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল? এখানে দুটো জিনিস বলা হয়েছে, প্রাচীর ধরিত্রীর বুক থেকে, অর্থাৎ বলছে যে প্রথমত লাইনটা কোনখানটা করে আছে আমাকে একটু বলো। হ্যাঁ, প্রাচী ধরিত্রীর বুক থেকে, অর্থাৎ পুরাকালের যে আমাদের পৃথিবী ছিল, অর্থাৎ খুবই অতীতে যে আমাদের পৃথিবী ছিল, সেই পৃথিবীর বুক থেকে আফ্রিকাকে কি করেছে, বিচ্ছিন্ন করে দিয়েছে, অর্থাৎ একে অপরের সঙ্গ থেকে কি করেছে, ভেঙে দিয়েছে। যেমন দুটো জেলার মধ্যে কনভার্ট হয়ে যায়, ঠিক সেরকম ভাবে কি করেছে, বিচ্ছিন্ন করে দিয়েছে বা ভেঙে দিয়েছে। বুঝলে? হ্যাঁ স্যার, মানে প্রাচ্য দেশ বোঝাচ্ছে না? প্রাচ্য যে যে দেশগুলো হয়। প্রাচ্য বলতে হচ্ছে এখানে এখানে বলেছে প্রাচী ধরিত্রীর বুক থেকে, তাহলে হ্যাঁ স্যার। এখানে যে এখানে যে মিনিংটা বোঝানো হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আমাদের যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল, সেই পৃথিবী সৃষ্টির সময়তে অনেকগুলো দেশ সৃষ্টি হয়েছিল, আবার অনেকগুলো দেশ কি হয়েছে, অনেকগুলো দেশ কিন্তু আবার সমুদ্রের তলে নিমজ্জিত হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। তাহলে যে সমস্ত প্রাচীন যে দেশগুলো ছিল, সেগুলো যেমন বিধ্বস্ত, সেগুলোও যেমন একটা কনসেন্ট্রেশন অনুযায়ী আমরা দেখতে পাই যে ট্রান্সপিরেশন হয়েছে, মানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবার অপর দিক থেকে প্রাচীন যে আমাদের আফ্রিকা ছিল, সেই আফ্রিকা আর বর্তমান আফ্রিকার মধ্যেও কিন্তু একটা ভেদাভেদ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কবি এখানে কিন্তু দু ধরনের কথা এখানে আমাদের কাছে তুলে ধরেছেন। একটা হচ্ছে সেখানকার মানুষদের যে নির্মমতা, এবং সেখানকার মানুষদের প্রতি লাঞ্ছনতা, তাদের প্রতি যে আক্রমণাত্মক যে মনোভাব, সেই কথাও যেমন বলেছে, অপর দিক থেকে যে দেশগুলোকে পৃথকীকরণের মাধ্যমে কিছু দেশ হারিয়ে গিয়েছে, কিছু আবার বিভক্তকরণ হয়েছে, সেই কথাও কিন্তু তুলে ধরেছেন। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তো আমি রেকর্ডিংটা দিয়ে দেবো। রেকর্ডিংটা দিলেই তোমরা বুঝতে পেরে যাবে। যদি এর পরেও কারো কোনো খামতি থাকে, আমি অলওয়েজ দেয়ার, আমি আছি। তো এখান পর্যন্ত আশা করি দুটো স্ট্যান্ডা আমি দিলাম। তোমরা যেটা বুঝতে পারবে বা ভিডিওটা দেখার পর যেটা বুঝতে পারবে, সেটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ মানে স্যার। এটা কিন্তু লিখতে হ্যাঁ হবে, হ্যাঁ? স্যার। ওকে। হুম। এবার আমি একটু 10-15 মিনিট টাইম নিচ্ছি, একটুখানি টিফিন আমি করে নিচ্ছি, পরপর দুটো ক্লাস করালাম তো। তো তোমরা ডিসকানেক্টও করতে পারো চাইলে, অসুবিধে নেই। তো তার আগে একটা জিনিস বলে দিই, তোমাদের গ্রুপে যারা ছিলেন না তাদের জন্য বলছি যে তোমার হচ্ছে যেগুলো গ্রুপে পাঠিয়েছি, আশা করি সবাই প্রত্যেকেই দেখেছো কম বেশি। হ্যাঁ স্যার, দেখেছি। ওগুলো কিন্তু খাতাতে লিখে ফেলবে, ঠিক আছে? আর যদি মনে হয় যে প্রশ্নপত্র কম কম মনে হচ্ছে, তাও বলতে পারো আমাকে, আমি আরো প্রশ্নপত্র দিয়ে দেব। ওখানেতে রামকৃষ্ণ মিশন, তারপর হচ্ছে আমাদের আলামিন মিশন থেকেও প্রশ্ন কিন্তু ওখানে সব দেওয়া আছে। ওকে। আর যদি কারো মনে হয় যে না আমার এই প্রশ্নগুলো মনে হচ্ছে যে সাফিসিয়েন্ট নয়, আরো আমার লাগবে, তাহলে আমাকে বলবে, আমি আরো দিয়ে দেব। ঠিক আছে, তো আমি একটুখানি 15 মিনিট টাইম নেব। আমি তাহলে একটুখানি টিফিনটা করে নিতাম। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে একটু 15 মিনিট পরেই জয়েন করো, আমি বলে দেবো গ্রুপে, হ্যাঁ? ওকে। হুম।